আমি যে কবে মরবো কে জানে। ওপরওয়ালা কবে যে আমাকে নিয়ে যাবে। আরে মা, তুমি এমন কথা বলছো কেন? এমন অলক্ষণে কথা মুখে আনতে নেই। আমরা তো আছি, দেখবে তোমার কিচ্ছু হবে না। কিন্তু আমি তো তোদেরকে এত কষ্ট দিচ্ছি। কোথায় তুমি কষ্ট দিচ্ছ মা? কৃষ্ণপুরের সম্পত্তিটা দেখাশোনা করার জন্য তোর ছোট ভাইকে তো ওখানে পাঠিয়ে দেওয়া হলো। কতদিন হয়ে গেল আমি আমার ছোট ছেলেটাকে আর বৌমাকে দেখিনি। হ্যাঁ মা, অনেকদিন হয়ে গেল আমি আমার ছোট ভাইটাকেও দেখিনি। কি গো গিন্নি, মায়ের জন্য সকালের খাবারটা তো নিয়ে আসো। এই তো যাচ্ছি খাবার নিয়ে। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো, আবার সকালের ওষুধটা তো খাওয়াতে হবে। কবে যে এই আপদটা বিদায় হবে কি জানে। তবে এই পুরো সম্পত্তিটা আমার নামে লিখে নিতে পারবো। আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না। বৌমা আছে তো, ও সব সামলে নেবে। তুই তাড়াতাড়ি খেয়ে নে, নিয়ে কাজে যা। দেরি করিস না, নইলে আবার বাড়ি আসতেও দেরি হয়ে যাবে। ঠিক আছে গিন্নি, আমি এখন কাজে যাচ্ছি। মাকে সময় মতো ওষুধগুলো খাইয়ে দিও। ঠিক আছে, তুমি সাবধানে যেও। গিন্নি, গিন্নি, তোমার ঝাঁট দেওয়া হলে আমাকে দুমুটো খেতে দেবে কি? দাঁড়াও, আমি যাচ্ছি। আগের দিন রাত্রে কিছু ভাত বেঁচেছিল, ওটা জল দিয়ে রেখেছি, ওটাই তাহলে তোমাকে দিচ্ছি। হ্যাঁ তাই দাও, বড্ড খিদে পেয়েছে। এই নাও, খাবারটা খেয়ে নাও। খেয়ে তাড়াতাড়ি মাঠে যাও। গিন্নি, প্রায় 2-3 মাস হয়ে গেল পলাশপুরে অনেকদিন যাওয়া হয়নি। মা, দাদা, বৌদির সাথে কতদিন হলো দেখা হয়নি। বড্ড মন কেমন করছে। হ্যাঁ, অনেক দিন তো হয়েও গেল। আবার মায়ের শরীরও খারাপ হয়েছে, কেমন আছে কি জানে। তাহলে গিন্নি, একদিন আমরা গিয়ে সকলকে চমকে দিই। বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, কিন্তু কবে যাবে সেই সব কি ঠিক করেছো? ভাবছি সামনের সপ্তাহতেই যাব। বেশ, তবে তাই হোক। গিন্নি, আমার খাওয়া শেষ, আমি এখন মাঠের দিকে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, যাও। আর কয়েকদিন পরেই ধান কাটা। একেবারে ধান কেটেই বরং মায়ের সাথে দেখা করে আসবো। আরে দূরে ওটা শুভেন্দুদা মনে হচ্ছে। যা একটু সামনে গিয়ে দেখি তো। আরে শুভজিৎ, তুই এই গ্রামে কি করছিস? মানে আমাদের ওই পলাশপুরে তো সেরকম জামা কাপড়ের দোকান নেই, তাই এই কৃষ্ণপুরে এলাম জামা কাপড় কিনতে। তা বল, কেমন চলছে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ শুভেন্দুদা, একদম ঠিকঠাক চলছে। তোমার কেমন চলছে বলো? আমার আবার কেমন চলবে, ওই যেমন চলবার চলছে। তা শুভজিৎ, তা আমার এই বাড়ির খবর কি রে? ওই বাড়ির খবর সেরকম ভালো নয় গো শুভেন্দুদা। কেন রে শুভজিৎ, কি হয়েছে কি? আপাতত কিছু হয়নি, তবে হতে আর কতক্ষণ। কি হয়েছে আমাকে একটু ভালোভাবে খুলে বল না। মায়ের কিছু হয়েছে নাকি? হ্যাঁ গো শুভেন্দুদা, তোমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল। আগের দিন রাতে বিছানা থেকে উঠতে পারছিল না। আজকে ঠিকঠাক আছে তো রে শুভজিৎ? হ্যাঁ গো শুভেন্দুদা, আজকে তোমার মা একদম সুস্থ আছে। অত চিন্তা করবার কিছু নেই। তুমি বরং একদিন তোমার মায়ের সাথে দেখা করতে চাও, কেমন? হ্যাঁ রে শুভেন্দু, দেখা করতে যাব। এই গম কাটা তো আর মাত্র কয়েক সপ্তাহ দেরি, তারপরই যাব মায়ের সাথে দেখা করতে। ঠিক আছে গো শুভেন্দুদা, আমি এখন আসছি। হ্যাঁ, না হলে বাড়ি ফিরতে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুই আয়। এবারে গমের ফলনটা দেখছি ভালোই হয়েছে। এত ফলন গত 5 বছরেও হয়নি। এবারে কিছু গম বাড়িতে খাবার জন্য রেখে দিয়ে বাদবাকিটা বিক্রি করে দেব। তারপর যেই টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে মায়ের ভালো করে চিকিৎসা করাবো। বাবা মারা যাওয়ার পর মায়ের দায়িত্বটা তো আমাকেই পালন করতে হয়। ছোট ভাইও এখানে থাকে না যে মায়ের একটু খেয়াল রাখবে। আমাকেই সমস্তটা নিজের হাতে সামলাতে হয়। অনেকদিন হয়ে গেল আমার ছোট ভাইটার সাথে ঠিকমতো কথাবার্তা হয়নি। হ্যাঁ, দেখাও হয়নি। বাড়িতে গিয়ে বরং একটা ছোট ভাইয়ের জন্য চিঠি লিখব। আরে দীপক, এবারে তো দেখছি তোর গমের ফলন অন্য চাষিদের তুলনায় একটু বেশি রে। হ্যাঁ গো উকিল দাদা, ওপরওয়ালার মানে ইচ্ছা, উনি তাই দিয়েছেন আর কি।
আরে শুধু ওপরওয়ালা নয়, তুইও কত পরিশ্রম করেছিস, তাই জন্যই ওপরওয়ালা খুশি হয়ে তোকে তার ফল মানে এত ফলন উপহার দিয়েছে। তা উকিল দাদা, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? এই বেরিয়েছি হাট বাজার করতে, কিছু তো খেতে হবে নাকি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে রে দীপক, আমি এখন আসছি। বাজার করে গিন্নির হাতে দিলেই তবে গিন্নি রান্না করবে। ঠিক আছে উকিল দাদা, আপনি আসুন। গিন্নি, আরে ও গিন্নি, বাইরে বেরিয়ে এসো একবার। কি গো বলো, আর আজকে আসতে তোমার এত দেরি হলো কেন? কি আর করব বলো গিন্নি, এবারে আমার জমির ফলনটা একটু বেশি হয়েছে, তাই একটু বেশি করে সময় দিতে হচ্ছে, না হলে গমগুলো খারাপ হয়ে যাবে যে। ঠিক আছে, সে আর কি করা যাবে। আমি বরং ঘর থেকে গামছাটা এনে দিচ্ছি, তুমি স্নান করে নাও। ঠিক আছে, কিন্তু তুমি ঘর থেকেই গামছাটা আনো, আমি স্নান করে আসছি। তাড়াতাড়ি স্নান করে এসো, একসাথে খেতে বসবো। ঠিক আছে গিন্নি। মা, ও মা, উঠে পড়ুন, সকাল হয়ে গেছে তো। মা, শুনতে পাচ্ছেন না? ও মা। কি হলো বলো তো গিন্নি, সকালে কি একটু আরাম করে ঘুমাতেও পারবো না? এত সকাল সকাল চেঁচাচ্ছ কেন বলো তো? দেখো না, মাকে কখন থেকে ডাকছি, মা কোনো সাড়াই দিচ্ছে না। সে কি গো, কোনো সাড়া দিচ্ছে না মানে? তুমি একবার দেখো না, মায়ের কিছু হয়ে যায়নি তো? না না, মায়ের কিছু হতেই পারে না। মা, ও মা, শুনতে পাচ্ছ? সকাল হয়ে গেছে, উঠে পড়ো। কি হলো গো, মা উঠছে না কেন? আমার সর্বনাশ হয়ে গেল, মা মনে হচ্ছে আর এই পৃথিবীতে নেই। সে কি গো, তুমি ঠিক করে দেখেছো তো? হ্যাঁ গিন্নি, আমি ঠিকই দেখেছি, মায়ের নিঃশ্বাস প্রশ্বাস চলছে না। যাক বাবা, এতদিনে আপদটা বিদায় হয়েছে। এবার শুধু নিজের নামে গোটা সম্পত্তিটা করে নেওয়া বাকি, তাহলেই আমার কাজ শেষ। গিন্নি, তাহলে ও বাড়িতে তো খবর পাঠাতে হবে। হ্যাঁ গো, খবর তো দিতেই হবে। তুমি বরং একবার শুভজিৎকে বলে ও বাড়িতে খবর দিয়ে আসতে বলো। ঠিক আছে গিন্নি। এই শুভেন্দুদা, শুভেন্দুদা বাড়িতে আছো? আরে একবার বাইরে বেরিয়ে এসো, একটা দরকারি কথা আছে। আরে শুভজিৎ, তুই আমাদের বাড়িতে এত সকাল সকাল তুই এত ডাকাডাকি করছিস কেন? আরে কালকে সকালেই তো আমাদের গ্রামে এসে নতুন জামা কাপড় কিনে নিয়ে গেলি, তা আবার এই গ্রামে কি ব্যাপার বলতো? আরে শুভেন্দুদা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। কি রে শুভজিৎ, তুই কাঁদছিস কেন? কি হয়েছে কি? তোমার মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। কি বলছিস কি রে শুভজিৎ? এটা হতেই পারে না। কালকে তো তুই বললি যে মা ভালো আছে, আর আজকে হঠাৎ বলছিস পৃথিবীতে নেই। আমি সত্যি বলছি শুভেন্দুদা, নইলে আমি সকাল সকাল তোমাদের বাড়িতে ইয়ার্কি করতে আসবো। আমার কথা যদি না বিশ্বাস হয় তাহলে চলো ও বাড়িতে গিয়ে দেখবে আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। সে তো যাবই, তুই যা, আমরা আসছি। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি এসো। গিন্নি, গিন্নি তাড়াতাড়ি বাইরে এসো, একবার ও বাড়িতে যেতে হবে এক্ষুনি। কেন গো, এত সকাল সকাল কি করতে যাব ওই বাড়িতে? মা নেই পৃথিবীতে, শুভজিৎ খবর দিল এই মাত্র। সে কি, তাহলে চলো, এক্ষুনি চলো, আর দেরি করে লাভ নেই। কি করে এমন অবস্থা হলো দাদা? আমাকে তো শুভজিৎ আগের দিন বললো যে মা ভালো আছে, তাহলে আজকে হঠাৎ করে মানে। কি আর বলবো রে শুভেন্দু, পরশুদিন রাতে মা তো বিছানা ছেড়ে উঠতে পারছিল না। কালকে যদিও একটু বিছানা থেকে উঠতে পারছিল, আজকে সকালে উঠে দেখি এই অবস্থা। কেঁদে আর লাভ নেই দাদা, যা আবার হয়ে গেছে। বিধাতা যা ইচ্ছে তা তো আর কখনো মানে ধরে রাখতে পারি না। হ্যাঁ দাদা, কেঁদে আর লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। কি করে জানবো বলো, মারা যাওয়ার আগে প্রদীপ শিখার মতন একবার জ্বলে উঠেছিল। চলো দাদা, কেঁদে আর লাভ নেই, মায়ের আত্মার শান্তি কামনা করে আসি। হ্যাঁ চল শুভেন্দু, চল। শুভেন্দু,
যখন তোরা এসেছিস একবার কিছুদিন থেকেই তারপর বাড়ি যাবি। ঠিক আছে দাদা, তাহলে তাই হবে। তাহলে শুভেন্দু, আমাদের যে সম্পত্তিগুলো আছে সেগুলো তো আমাদের ভাগাভাগি করে নিতে হবে। তাহলে কালকে আমি বরং একটা উকিল ডাকবো, সে উকিলকে ডেকে আমাদের সম্পত্তিটা মানে ভাগাভাগি করে নেব। ঠিক আছে দাদা, তাই হবে। আরে দীপক, দীপক বাড়িতে আছিস? আরে হ্যাঁ অতনুদা আছি, তুমি ঘরের ভেতরে এসো, তারপরে কথা বলবো। তা বল, আমাকে আজকে কেন ডেকেছিস? জানোই তো আগের দিন মা চলে গেছে, তাই আজকে তোমাকে ডেকে সমস্ত সম্পত্তিটা মানে আমরা ভাইরা নিজের নামে মানে দুভাগে ভাগাভাগি করে নিতে চাই। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা তোমরা সমান সমান ভাগ নেবে তো? সমান সমান ভাগ নিয়ে কি হবে? দাদা তো আমারই, আর আমাকে ছেড়ে তো কোথাও চলে যাচ্ছে না। দাদা এখন বড়, তাই দাদার নামে সমস্ত সম্পত্তিটা লিখে দাও। তাহলে তোরা কি করবি ঠিক করে আমাকে বল, একজনের নামে করব না দুজনকে ভাগাভাগি করে দেব? আমি তো বলছি দাদা বড়, তাই দাদার নামে সম্পত্তিটা লিখে দাও, পরে আবার সে ভাগ করে নেবক্ষণ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দীপকের নামে সমস্ত সম্পত্তিটা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাদার নামই করে দাও। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। আর আমার বকশিসটা? এই কত গো তোমার বকশিস? ওই তো মাত্র 1000 টাকা। এই নাও তোমার 1000 টাকা। কই গো, আরে খাবার নিয়ে তো বসে আছি, খেতে এসো। এই তো গিন্নি আসছি। আজ তোমার পছন্দের রান্না করেছি, মাছের ঝোল। বাহ বাহ বাহ, দাও গিন্নি তাড়াতাড়ি দাও, মাছের ঝোলের কথা শুনে খিদেটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। খাও না, তোমার সামনেই তো রাখা আছে। যা সুন্দর মাছের ঝোলটা রান্না করেছো না, কি বলবো। কি গো, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ বলো না, কি বলবে? বলছিলাম কি, তোমার নামেই তো পুরো সম্পত্তিটা লেখা আছে, তাহলে চলো না তোমার ভাইদেরকে বাড়ি থেকে বের করে দিই। না না, এরকম কাজ আমি করতে পারবো না। কেন পারবে না? আরে এটাতে তো আমাদেরই লাভ, আমাদের ভবিষ্যতের জন্য আর চিন্তা করতে হবে না। এটা তুমি বেশ ভালো কথাই বলেছ। তাহলে শুভ কাজে দেরি করে আর কি হবে, তুমি বরং আজই গিয়ে ওদের বাড়ি থেকে বের করে দাও। ঠিক আছে গিন্নি, আমি তাই করব। অবশেষে আমার পরিকল্পনাটা আজ সফল হতে চলেছে। ঠিক আছে গিন্নি, আমি ও বাড়িতে যাচ্ছি, গিয়ে ওদেরকে আজকেই ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব রাস্তায়। হ্যাঁ গো, তুমি যাও। শুভেন্দু, আরে ও শুভেন্দু, তোমরা বাড়িতে আছো? দাদা কি হয়েছে বলো, হঠাৎ করে মানে আমাদের বাড়িতে আবার? না না, এমনি চলে এলাম, একটা কথা ছিল আর কি। তোমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, গিয়ে অন্য কোথাও থাকবার বন্দোবস্ত করো, এ বাড়িতে তোমরা থাকতে পারবে না। এই কথা বলছিস কেন দাদা? যা বলছি সব ঠিকই বলছি, অত ন্যাকামো করিস না। যা জিনিস আছে সব নিয়ে চুপচাপ বেরিয়ে পড়, না হলে ঘরে ঢুকে সমস্ত কিছু ছুঁড়ে বাইরে ফেলে দেবো। আমি তোকে বড় ভেবে সমস্ত সম্পত্তিটা তোর নামে করে দিয়েছি, আর এখন তুই এটা সুযোগ নিয়ে মানে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি তো, কি করবি? দাদা, এমন করবেন না, আমরা কোথায় থাকবো, কি খাবো তাহলে? আমি ওসব জানি না, তোমরা কোথায় থাকবে কি খাবে সেটা তোমরা বুঝে নেবে। এখন তাড়াতাড়ি ভালোই ভালোই ঘর ছেড়ে বেরিয়ে যাও। না না, আমরা ঘর ছাড়বো না। ঘর ছাড়বি না মানে? আজকেই তোকে ঘর ছাড়তে হবে। আজকে থেকে তোদের এই দরজা সারা জীবনের মতো বন্ধ। এটা তুই ভালো করলি না দীপক। আমরা কি দোষ করেছি কে জানে, উপরওয়ালা আমাদের থেকে কি প্রতিশোধ নিচ্ছে তা উপরওয়ালাই জানে। কিছু করার নেই গো, ওপরওয়ালা যেটা ঠিক করে রেখেছে সেটাই তো হবে। আমারই ভুল হয়েছে যে সম্পত্তিটা সম্পূর্ণ দাদার নামে লিখে দেওয়াটা। সম্পত্তি ভাগাভাগি হওয়ার সময় উকিল দাদা আমাকে বারবার ধরে বলেছিল যে সম্পত্তিটা পুরো দাদার নামে লিখে দেবো না দুজনের মধ্যে ভাগাভাগি করে দেব। আমি বলেছিলাম দাদার নামে লিখে দিতে। আমি এখন নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি, আমি এখন বুঝতে পারছি।
কিছু করার তো আর নেই, যা হবে দেখা যাবে। উপরওয়ালা যা ঠিক করেছে তাই হবে। তুমি আর অত নিজেকে দোষ দিও না। তা হাতির উপর হাত গুটিয়ে বসেও তো থাকা যায় না, কিছু তো একটা করতে হবে, না হলে আমাদের পেট চলবে কি করে? হ্যাঁ, সেটা তো তুমি ঠিকই বলেছ। তা কি করা যায় বলো তো? চলো আমরা বরং মোড়ল মশাইয়ের কাছে গিয়ে কিছু সাহায্য চাই। আশা করছি উনি ফিরিয়ে দেবেন না, নিশ্চয়ই কিছু সাহায্য করবেন। হ্যাঁ গো, তাই চলো। হাতে হাত গুটিয়ে বসে থাকার চেয়ে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে কিছু সাহায্য চাওয়াটা তো হবে। যদি উনি আমাদেরকে ফিরিয়ে দেন সেটা আমাদের কপাল, কিন্তু হাতে হাত গুটিয়ে বসে থাকার চেয়ে এটা ঢের ভালো। চলো গিন্নি, তাহলে মোড়ল মশাইয়ের বাড়ি। মোড়ল মশাই, মোড়ল মশাই বাড়িতে আছেন? একবার বাইরে বেরিয়ে আসুন না, কিছু দরকার ছিল। কে আমাকে বাইরে থেকে ডাকছে? আরে শুভেন্দু যে, বলো কি হয়েছে? মোড়ল মশাই, আমার সব শেষ হয়ে গেল গো মোড়ল মশাই। কেন রে, কি হয়েছে তোর? তুই আবার কাঁদছিস কেন? মা মারা যাওয়ার পর আমি দাদার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলাম। এখন দাদা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কি করব, তাই আপনার কাছে কিছু সাহায্য ভিক্ষা করতে এসেছি। দেখ শুভেন্দু, আইনের খাতায় যখন দীপকের নাম উঠে গেছে তখন আমি বা তুই কিছুই করতে পারবো না। তাহলে আপনি কিছু সাহায্য করুন না মোড়ল মশাই। আপনাদের বাড়িতে যদি কিছু কাজ থাকে তাহলে আমি আর আমার স্ত্রী আপনার বাড়িতে কৃতদাসের মতো থাকবো, দুবেলা দুমুঠো খেতে দিতেই হবে। ঠিক আছে, আমাদের যে গোয়ালটা আছে তুই ওখানে সকাল থেকে কাজ করবি, আর তোর স্ত্রী আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে থাকবে, ঠিক আছে? মোড়ল মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিপদের দিনে আমাদের সাহায্য করবার জন্য। তা আমি সাহায্য করব না তো কে করবে? আরে মোড়ল মশাই হয়েছি গ্রামের লোকেদের সাহায্য করার জন্যই তো। তবে একটা কথা মনে রাখিস, সব সময় সবাইকে বিশ্বাস করতে নেই, ঠিক আছে?